হুম, এই তো লবণ পানি যাচ্ছে। দেখা যাক কোষগুলো থেকে। আজকে আমার কাছে আছে একটা লাল পেঁয়াজ। এইটাকে আমরা আজকে মাইক্রোস্কোপে দেখব। মেইনলি হচ্ছে পেঁয়াজের মধ্যে যে কোষগুলো থাকে, যেগুলোকে আমরা খালি চোখে দেখি না, সেগুলোকে মাইক্রোস্কোপে দেখার চেষ্টা করব এবং তার সাথে এই পেঁয়াজের কোষগুলো নিয়ে কি আমরা অসমোসিসের কোনো পরীক্ষা করতে পারি কিনা সেটাও টেস্ট করে দেখব এবং পুরোটাই আমরা মাইক্রোস্কোপের নিচে দেখার চেষ্টা করব। তো আমরা প্রথমে পেঁয়াজের উপর থেকে একটা স্লাইস কেটে নিব। তো এটাকে এখন আমরা মাইক্রোস্কোপে দেখব। তো এখানে আমরা আসলে দেখতে পাচ্ছি 100 গুণ বড় করে এইটা একটা কোষ, তারপরে হচ্ছে এই পুরাটা একটা কোষ, এর পাশে আবার এইটা আর একটা কোষ, এইটা আর একটা কোষ, মানে কোষগুলো হচ্ছে বিল্ডিং ব্লক। কোষগুলোকে সাধারণত বিল্ডিং ব্লকই বলা হয়, মানে বিল্ডিং যেভাবে একটা একটা করে ইটের গাঁথুনি দিয়ে তৈরি করা হয় সেরকম যে কোনো উদ্ভিদ বা প্রাণী এরকম কোষ কোষ দিয়ে তৈরি প্রত্যেকটা অর্গান। এই হচ্ছে 200 গুণ বড় করার পরের অবস্থা। এইখানটাতেই আসলে আমার কাছে বেশি ভালো দেখাচ্ছে। আমরা এখন যেটা করব, এই কোষগুলিকে লবণ খাইয়ে দেব। লবণ পানি খাওয়ানোর পরে আমরা দেখতে চাইবো যে কোষের ভেতর থেকে পানি বের হয়ে আসে কিনা, কারণ কোষের মধ্যকার যে পানি আছে সেটার ঘনত্ব, সেখানে লবণের ঘনত্ব আমাদের দেয়া লবণ পানির ঘনত্ব থেকে কম হবে, যার ফলে হচ্ছে ভেতর থেকে, এই যেমন এটা একটা কোষ, এর ভেতরে যে পানি আছে সেটা বের হয়ে আসতে চাইবে, কারণ বাইরে লবণের ঘনত্ব বেশি। ওকে, তো আমরা 100 গুণে চলে এসেছি আবার। এখন আমরা কোষগুলোকে লবণ পানি খাইয়ে দেওয়ার চেষ্টা করি, দেখি হয় কিনা। হুম, এই তো লবণ পানি যাচ্ছে। দেখা যাক কোষগুলো থেকে পানি বেরিয়ে আসে কিনা। হ্যাঁ, আমি মোটামুটি দেখতে পাচ্ছি। সাথে সাথে আসলে আমার ফোকাসটা একটু চেঞ্জ হয়ে গেছে। ফোকাসটা একটু ঠিক করি। এই তো এখানে দেখা যাচ্ছে পুরোপুরি ক্লিয়ারলি। সাথে সাথেই লবণ পানি দেওয়ার পরপরই আসলে এই যে দেখেন চুপসে যাচ্ছে কোষগুলো। এই যে বড় যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে কোষের সেল ওয়াল। ওইটা হচ্ছে খুবই শক্ত, সেলুলোজ দ্বারা তৈরি, যার ফলে হচ্ছে লবণ পানিতে ওর কোনো একটা পরিবর্তন হবে না খুব একটা। বাট এর মধ্যে আবার সেল মেমব্রেন আছে, সেল মেমব্রেনটাকে মোটামুটি ভালোই এফেক্ট করতে পেরেছে। দেখা যাচ্ছে যে ভেতরের জিনিসগুলো আসলে একটু আহ অবস্থা খারাপই মনে হচ্ছে। তো তার মানে হচ্ছে আমরা যেটা করতে চাচ্ছিলাম যে লবণ পানি দেওয়ার ফলে যেহেতু বাহিরের লবণের ঘনত্ব বেশি, কোষের ভেতর থেকে পানি বেরিয়ে আসবে। কোষের ভেতর থেকে পানি বেরিয়ে আসলে এই যে ভেতরের যে ম্যাটেরিয়ালস ছিল কোষের ভেতরে, তারা হচ্ছে চুপসে যাবে, কারণ ভেতরে পানির পরিমাণ কমে গেছে। এখানে দেখাচ্ছে, এখানে দেখাচ্ছে, এখানে দেখাচ্ছে। আবার কিছু কিছু জায়গাতে হয় নাই, সম্ভবত লবণ পানি এই দিক দিয়ে পাস করে না। আমি ওই স্লাইড তো না, কভার স্লিপের পাশে দিয়েছি, যার ফলে হচ্ছে যতটুকু যাওয়ার গেছে। কিছু কিছু কোষ অ্যাফেক্টেড হয়েছে, এরা সম্ভবত খুব টাইটলি কভার স্লিপের সাথে আটকে আছে, যার ফলে হচ্ছে এদের উপর দিয়ে লবণ পানি প্রবাহিত হতে পারে নাই। তো আমরা এই জায়গাটা একটু 200 গুণে দেখি, তারপরে আমরা আরেকটা পরীক্ষা করব। সেটা হচ্ছে এরা যে এই অবস্থায় আছে, এই অবস্থা থেকেই আমরা আবার নর্মাল পানি দিব। নর্মাল পানি দিলে নর্মাল পানিটা কি আবার প্রবেশ করে কিনা এই কোষগুলোর মধ্যে, সেটা দেখার চেষ্টা করব। খুব ইন্টারেস্টিং হবে। আচ্ছা, এটা হচ্ছে 200 গুণ বড় করার পরে আমরা একটুখানি ঘুরিয়ে দেখি, কারণ 200 গুণে কোষগুলো আর একটু বেশি বড়, যার ফলে হচ্ছে একসাথে অনেকগুলি কোষ দেখা যায় না। বাট হচ্ছে একটু বড় করে দেখা যায়। এই যে এইখানটাতে দেখতে পাচ্ছি ভিতরে মোটামুটি একটা গর্তের মতো হয়ে গেছে। বাট স্টিল এই যে এইখানটাতে দেখেন, এই যে সেল মেমব্রেনের সাথে এই সেল ওয়াল স্টিল অ্যাটাচড। যদিও এরা চুপসে গেছে, এখান থেকে ছিঁড়ে যায়নি। যদি ছিঁড়ে গিয়ে থাকে তাহলে পরবর্তীতে এটা রিকভার হবে কিনা সেটা সম্পর্কে আমার সন্দেহ আছে। বাট যতক্ষণ পর্যন্ত ছিঁড়ে না যাচ্ছে, আমার বিশ্বাস এরপরে আমরা যদি নর্মাল পানি দেই, নরম পানিটা কোষের মধ্যে প্রবেশ করলে আবার এরা আগের অবস্থায় ফিরে আসবে। দেখি হয় কিনা।
মোটামুটি প্রায় সবগুলোই আগের অবস্থায় ফিরে এসেছে, যা দেখা যাচ্ছে। আমরা একটু উপরে নিচে করে দেখি যে আমাদের অন্য কোষগুলোর কি অবস্থা। তো এই হচ্ছে অবস্থা। আমরা আসলে অসমোসিসের আগেও একটা ভিডিও করেছিলাম, সেখানে আমরা ডিম বিভিন্ন কালার করেছিলাম। অসমোসিসের মাধ্যমে ডিমের ভেতর থেকে পানি বের করে দিয়েছিলাম, এরপরে রিভার্স অসমোসিসের মাধ্যমে কালারফুল পানি ডিমের মধ্যে ঢুকিয়েছিলাম। ফলে আমাদের কালারফুল কিছু ডিম হয়েছিল, সেগুলো আমি কেটেও দেখিয়েছিলাম। তো অসমোসিসের আরো অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে, তার মধ্যে একটা সবাই পরিচিত, সেটা হচ্ছে ডায়রিয়া হলে আমাদের যে স্যালাইন খেতে হয়, এইটা কিন্তু একটা নির্দিষ্ট ঘনত্বের স্যালাইন হতে হবে। আমাদেরকে কিন্তু স্ট্রিক্টলি বলা হয় আধা লিটার পানিতেই যেন আপনি একটা স্যালাইন গুলিয়ে নেন, কমও না বেশিও না। তার কারণ কি, আমরা একটা নির্দিষ্ট ঘনত্বের সলিউশন চাই, ঘনত্বটা এরকম হতে হবে যেন এইখান থেকে পানি এবং স্যালাইন আমাদের শরীরে প্রবেশ করে, উল্টোটা যেন না হয়। তো এই হচ্ছে অবস্থা। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।